গুলশানের ৬ তলা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অ্যাডভোকেট মিসেস দিলওয়ারা খাতুন একাই থাকেন। মহিলার স্বামী বেঁচে থাকলেও তার সাথে বনিবনা না থাকায় তিনি আলাদা থাকেন। ছেলেমেয়েরাও পড়াশোনার সুবাদে বিদেশে। দিলওয়ারা বেগম ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিপুণ হাতে চুল আঁচড়াচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পুরো ফ্ল্যাট ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। এমন অভিজাত এলাকায় হুট করে কারেন্ট যাওয়ার কথা না। দিলওয়ারা বেগম বিরক্তি নিয়ে কপাল কুঁচকালেন। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে উঠে দাঁড়ালেন তিনি। ঘড়িতে তখন রাত 11টা 52 মিনিট। হঠাৎ কলিং বেলের তীক্ষ্ণ আওয়াজ শোনা গেল। দিলওয়ারা বেগমের মুখে মুহূর্তেই লাজুক হাসি ফুটে উঠল। আজ রাতে তার প্রেমিকের আসার কথা ছিল। তিনি দ্রুত দরজার কাছে গিয়ে দাঁড়ালেন এবং কোনো কিছু চিন্তা না করে দরজাটা খুলে দিলেন। কিন্তু দরজা খুলতেই তার বুকের ভেতরটা ভয়ে ধক করে উঠল। সামনে তার পরিচিত সেই মানুষটি নেই। দরজার সামনে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক রহস্যময় লোক। লোকটির পরনে কুচকুচে কালো রঙের হুডি এবং পায়ে ভারী বুট জুতো। হুডির টুপিটা এমনভাবে মাথায় টানা যে তার মুখটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা পড়ে আছে। তবে আবছা আলোয় লোকটির শারীরিক গঠন দেখে একটু আন্দাজ করা যায় যে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি অত্যন্ত সুঠাম এবং সুদর্শন। দিলওয়ারা বেগম এক পা পিছিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কে কে তুমি? কি চাও এখানে? হুডির আড়াল থেকে এক বাঁকা হাসি ফুটে উঠল, যা মোবাইলের আবছা আলোয় আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। চারিদিকে পিন পতন নীরবতা, এমনকি দিলওয়ারা বেগমের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দনও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ করেই লোকটি মহিলাটাকে এক সজোরে ধাক্কা দিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলো। হুডি পরা যুবকটি সাথে সাথে দরজাটা লাগিয়ে দিল। শব্দটা যেন এক ভয়াল পরিণতির জানান দিল। দিলওয়ারা বেগম এবার ভয়ে চিৎকার করে উঠলেন, বের হও বলছি, এখনই আমার ফ্ল্যাট থেকে বের হও, তা না হলে এক্ষুনি পুলিশকে খবর দেব। বলতে না বলতেই যুবকটি তার পকেট থেকে ধারালো একটি ছুরি বের করলো। ছুরি দেখে মহিলাটার আত্মরক্ষার শেষ অবলম্বনটুকু উবে গেল। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে ফ্ল্যাটের ভেতরের দিকে যেতে চাইলেন, কিন্তু তারপর হঠাৎ করে সব আলো নিভে গেল। ফ্ল্যাটের সেই মৃদু ফ্ল্যাশ লাইটের আলোটুকু নিভে গিয়ে বিদঘুটে এক অন্ধকারে ডুবে গেল সবকিছু। এই গা ছমছমে অন্ধকার থেকে ভেসে আসলো দিলওয়ারা বেগমের ভয়ঙ্কর হৃদয় বিদারক আত্মচিৎকার। সেই চিৎকার মুহূর্তেই অন্ধকারে মিলিয়ে গেল, যেন কেউ তার কণ্ঠ রোধ করে দিয়েছে। বিছানায় উপুর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন রিদওয়ান কবির। গত রাতের ধকলের পর শরীরটা যেন বিছানার সাথে মিশে আছে। বারবার মোবাইলে রিংটোনের শব্দ ভেসে আসলেও ঘুমন্ত মস্তিষ্ক সেটাতে অবচেতনভাবেই এড়িয়ে যাচ্ছিল। কিন্তু নাছোড়বান্দা কলটি থামছেই না। বেশ কিছুক্ষণ পর অন্ধের মতো হাতড়ে মোবাইলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসা গম্ভীর কণ্ঠস্বর শুনে রিদওয়ানের ঘুম উবে গেল। সে এক লাফে বিছানায় উঠে বসল। কলটি করেছেন গোয়েন্দা বিভাগের প্রধান মারুফ ইকবাল। রিদওয়ান দ্রুত নিজেকে সামলে নিয়ে বিনীত স্বরে বলল, আসসালামু আলাইকুম স্যার। মারুফ ইকবাল সালামের উত্তর দিলেও তার গলায় রাগের রেশ স্পষ্ট। তিনি ধমকে সুরে বললেন, কয়টা কল দিয়েছি খেয়াল করেছো? এখন কয়টা বাজে দেখেছো? রিদওয়ান দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9টা বেজে গেছে। সে অপ্রস্তুত হয়ে বলল, সরি স্যার, আসলে রাতে অনেক দেরি করে ঘুমানোর ফলে উঠতে একটু দেরি হয়ে গেল। কৈফিয়ত পরে হবে, এখনই বুড়োতে এসো, জরুরি কাজ আছে। ইয়েস স্যার। কলটা কেটে দিয়ে রিদওয়ান নিজের মাথার চুল মুঠো করে টেনে ধরল। এত হন্তদন্ত হয়ে যখন বস ডেকেছেন তখন নিশ্চিতভাবে আরও কয়েকটি জটিল কেস তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। কখনো কখনো রিদওয়ানের তীব্র ইচ্ছে হয় এই জান ঘেঁষা চাকরি ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে। কিন্তু চাইলেই কি আর মুক্তি পাওয়া যায়? গোয়েন্দাগিরি যার রক্তে মিশে আছে তার জন্য সাধারণ জীবন তো এক প্রকার মরীচিকা। সে ঘর থেকে বেরিয়ে দেখল আজ এখনও কাজের খালা আসেনি। এই মহিলার এক রোগ, 7 দিনে অন্তত 2 দিন কোনো না কোনো বাহানায় ছুটি নেবেই। রিদওয়ান আর খাওয়ার কথা ভাবল না, সময় নেই। ঝটপট ফ্রেশ হয়ে ফর্মাল প্যান্ট শার্ট পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে শেষবার দেখে নিল সব কিছু পরিপাটি আছে কিনা। তেজস্বী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। পরনে ধূসর রাঙা 3 পিস। তেজস্বী বাসা থেকে বের হওয়ার আগে আর একবার আর্যর ফ্ল্যাটের দিকে উকি দিল, কিন্তু আর্য তো নেই। কে জানে লোকটা কোথায় গেছে। তেজস্বী আর দাঁড়ালো না। তেজস্বী অফিসের উদ্দেশ্য ফ্ল্যাট থেকে বের হতেই থমকে দাঁড়ালো। দরজায় সযত্নে ঝোলানো ভাঁজ করা একটা চিরকুট, আর তার সাথে গোজা একটি টকটকে লাল গোলাপ। গোলাপের পাপড়িগুলোতে তখনও ভোরের শিশিরের আর্দ্রতা লেগে আছে। তেজস্বী প্রথমে বিরক্ত হলো, ভাবলো হয়তো পাড়ার কোনো বখাটে ছেলের কাজ। কিন্তু পরক্ষণে এক অদ্ভুত কৌতূহল তাকে ঘিরে ধরল। চিরকুটটা ফেলে দিতে গিয়েও হাত থামিয়ে নিল সে।
ভাঁজ খুলে দেখলো সাদা পাতায় নিপুণ কালো কালিতে গুটি গুটি অক্ষরে লেখা, প্রিয় তেজস্বিনী, আসসালামু আলাইকুম। আজ হঠাৎ ইচ্ছে হলো আপনার জন্য ছোট্ট একটা চিরকুট লেখা যাক। যদিও চিঠি দেওয়ার মতো যুগ আর নেই, চিঠি বয়ে নিয়ে যাওয়ার পায়রাগুলো হয়তো কোনো এক যান্ত্রিক শহরে হারিয়ে গেছে। শুনুন না তেজস্বিনী, আপনার বারান্দার রাশিতে যে টবগুলো ঝুলিয়ে রেখেছেন সেগুলো দয়া করে সরিয়ে দেবেন। ওই টবগুলোর কারণে আমার বারান্দা থেকে আপনার মায়াবী মুখখানা ঠিক করে দেখা যায় না। বরং টবগুলো ডান দিকে সরিয়ে রেখে দিয়েন, কারণ পাশের বাসার ছেলেটা আপনার দিকে খুব নজর দেয়, যা দেখলে আমার বুকের ঠিক মধ্যিখানে এক চিনচিনে ব্যথা অনুভব হয়, ভীষণ হিংসে হয়। আজ সারাটা দিন আপনার সাথে দেখা হবে না, ভাবতেই বড্ড শূন্য লাগছে। আচ্ছা তেজস্বিনী, যুগটাকে কি কোনোভাবে পিছিয়ে চিঠির যুগে নিয়ে যাওয়া যায় না? যদি এমন হতো যে চিঠির অপেক্ষায় দুজন মানুষ ব্যাকুল হয়ে বসে থাকতো, আর বহু প্রতীক্ষার পর পাওয়া সেই চিরকুটটা বুকের মাঝে আগলে ধরতো। আগামীকাল সময় পেলে আমাদের বাসা থেকে কিছুটা দূরে বয়ে চলা নদীর ধারে আসবেন। দুজনে মিলে না হয় নদীর কলকলানির ধ্বনি শুনবো। ভালো থাকবেন তেজস্বিনী, নিজের খেয়াল রাখবেন। ইতি আপনার পাগল পুরুষ। ও হ্যাঁ, আর একটা কথা, আপনি কি আমাকে জাদু করেছেন? না মানে প্রতিটি সেকেন্ড কেন জানি শুধু আপনার কথাই মনে পড়ছে। চিঠিটা পড়া শেষ করতেই তেজস্বী ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বরাবরের সেই গাম্ভীর্য এক নিমিষেই উবে গেল। সে নিজের অজান্তে ফিক করে হেসে দিল। কি অদ্ভুত আর ছেলে মানুষ এই পুরুষটা! এই আধুনিক যুগে এসেও 14-18 বছরে কিশোরদের মতো চিঠির ইতি টেনে আবার নিচে বাড়তি কথা জুড়ে দিয়েছে। গুলশানের সেই 6 তলা বিল্ডিংয়ের সামনের রাস্তা এখন এক বিভীষিকাময় রণক্ষেত্র। পিচ ঢালা কালো রাস্তায় পড়ে আছে অ্যাডভোকেট দিলওয়ারা বেগমের ক্ষত বিক্ষত নিতর দেহ। চারিদিকে জমাট বাঁধা রক্তের আলপনা। রিদওয়ান কবির চারিদিকে ঘুরে ঘুরে গভীর মনোযোগ দিয়ে সবকিছু দেখার চেষ্টা করছেন। দৃশ্যটা এতটাই বীভৎস যে সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা অসম্ভব। মহিলার চোখ দুটো কোটর থেকে উগড়ে ফেলা হয়েছে, আর শরীরে অসংখ্য ছুরির আঘাত। এক কথায় নৃশংসতার চূড়ান্ত সীমা ছাড়িয়েই খুনটা করা হয়েছে। রিদওয়ান একবার উপরের দিকে তাকালেন। লাশটা ছাদ থেকে নিচে ফেলা হয়েছে। রিদওয়ান তার সহকারী হৃদয়কে নিয়ে দ্রুত উপরে উঠে গেলেন। 4র্থ তলায় মহিলার ফ্ল্যাট। পুরো ড্রয়িং রুমটা যেন রক্তে স্নান করেছে। রক্তের দাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে দেহটাকে টেনে হিঁচড়ে বাইরে বের করা হয়েছে। সেই রক্তের চিহ্ন সিঁড়ি বেয়ে ছাদ পর্যন্ত চলে গেছে। খুনি অত্যন্ত ঠান্ডা মাথার এবং পারদর্শী সিঁড়ি দিয়ে টেনে ছাদে নিয়ে গিয়ে তারপর নিচে ফেলে দিয়েছে। পুরো এলাকা তল্লাশি করেও রিদওয়ান কোনো সূত্র বা এভিডেন্স খুঁজে পেলেন না। হৃদয় কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার মনে হয় কাজটা কোনো সাইকো কিলারের। তা না হলে এতটা নৃশংসভাবে কেউ কাউকে মারতে পারে না। রিদওয়ান হৃদয়ের দিকে ফিরে একটু হাসলেন। ছেলেটা নতুন জয়েন করেছে, এখনো অভিজ্ঞতার অভাব। রিদওয়ান হৃদয়ের কাঁধে হাত রেখে বললেন, সেটা হতেই পারে, তবে ব্যক্তিগত কোনো তীব্র শত্রুতার জোরেও এমনটা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ফ্ল্যাটের বেশিরভাগ মানুষই করিডোরে ভিড় করে আছে। রিদওয়ানের তীক্ষ্ণ নজর গেল একটি মেয়ের দিকে। মেয়েটা বারবার অস্বাভাবিকভাবে নিজের হাত চেপে ধরছে আর কানের কাছে চুলগুলো ঠিক করছে, অস্থিরতার লক্ষণ। রিদওয়ান মেয়েটার দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জি, আমার নাম সার্কুলা। রিদওয়ান মনে মনে নামটা আওড়ালেন। সার্কুলা, এটা আবার কেমন নাম? তিনি সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি এই খুনের ব্যাপারে কিছু জানো? আমাকে কিছু বলতে চাও? মেয়েটা ভীতি ঝেড়ে ফেলে হঠাৎ একগাল লাজুক হেসে জানালো, আসলে আপনি ভীষণ কিউট। রিদওয়ান সশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এমনিতে এই বীভৎস খুন আর বসের ধমকে মাথা গরম হয়ে আছে, তার উপরে এমন অসংলগ্ন কথা। তিনি বিরক্তি চেপে সবার উদ্দেশ্য ঘোষণা করলেন, আপনারা কি এই খুনের ব্যাপারে সন্দেহজনক কিছু দেখেছেন বা জানেন? উপস্থিত সবার মুখে একই কথা। সিঁড়ি দিয়ে নামার সময় রক্ত দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং পরে রাস্তায় লাশটি দেখতে পায়। রিদওয়ান গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন। প্রয়োজনে আমি আবারও আপনাদের ডাকবো। রিদওয়ান সিসিটিভি ফুটেজগুলো বারবার খুঁটিয়ে দেখলেন, কিন্তু সেখানে তেমন কিছুই পাওয়া গেল না। পুরো ফুটেজ জুড়ে কেবল একটা অবয়ব, এক রহস্যময় লোক যার পরনে কালো হুডি। লোকটা এতটাই নিখুঁতভাবে নিজেকে ঢেকে রেখেছিলেন যে ক্যামেরার কোনোভাবেই তার মুখচ্ছবি ধরতে পারেনি। রিদওয়ানের ভেতরের রাগটা এবার আগ্নেয়গিরির মতো ফুটতে শুরু করেছে। এমনিতে ডেস্কে পুরনো কতগুলো কেস ঝুলে আছে, তার উপর আবার এই নতুন মাথা গুড়িয়ে দেওয়া খুনের রহস্য। রিদওয়ান বিল্ডিংয়ের নিচের খোলা সাইডটাতে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালেন। সিগারেটের ধোঁয়াটা ফুসফুসে টেনে নিয়ে আকাশের দিকে ছেড়ে দিলেন।
এই মুহূর্তে তার কাছে মাথা ঠান্ডা করবার একমাত্র কার্যকরী ঔষধ মনে হচ্ছে তামাকের ধোঁয়াকে। ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকিয়ে রিওয়ান ভাবছেন, খুনি কি তবে কোনো পেশাদার, নাকি নিছক উন্মাদনা থেকে এই নৃশংসতা? বিকেলের শেষ রোদে তেজস্বী কণাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ফিরল। কণা সাহসী মেয়ে, একাই বাসে করে এতদূর চলে এসছে। তেজস্বী শুধু বাস স্টেশন থেকে ওকে রিসিভ করে নিয়ে এলো। এতদিন পর প্রিয় বড় বোনকে পেয়ে কণার কথার যেন আর শেষ নেই। তেজস্বী স্বভাব সুলভ গম্ভীর হলেও আজ ওর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে খুব মনোযোগ দিয়ে বোনের অনর্গল বক বক শুনে যাচ্ছে। কণা দেখতে ঠিক তেজস্বীর মতোই মায়াবী আর সুন্দরী। বেশ লম্বা গড়ন, তবে তেজস্বীর চেয়ে বড়জোর 1 ইঞ্চি ছোট হবে। কিন্তু বিধাতা এই নিখুঁত সৌন্দর্যের মাঝেও একটা ছোট্ট খুঁত রেখে দিয়েছেন। মেয়েটার এক পায়ে সমস্যা। সে হাঁটতে পারে ঠিকই, কিন্তু পা ফেলে ফেলে বেশ সাবধানে খুঁড়িয়ে হাঁটতে হয়। তবে এবার কণা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তেজস্বী অবাক হয়ে নিজের বোনের দিকে তাকিয়ে ভাবে, ওর ছোট্ট বোনটা কত দ্রুত বড় হয়ে গেল। কণা আবেগী গলায় বলল, জানো আপু, এই কটা দিন তোমাকে ছাড়া আমার যে কি ভীষণ কষ্ট হয়েছে। তেজস্বী ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, মা বাবা কেমন আছেন? মা তো সব সময় তোমার কথাই বলেন, সারাটা ক্ষণ তোমাকে দেখতে চান, আসতেও চান, কিন্তু ভাইয়ারা বারবার মানা করে দেয়। কণা বিষণ্ণ স্বরে উত্তর দিল। তেজস্বী মুহূর্তেই নিজের কঠোর খোলসটা টেনে নিল, ধীর গলায় বলল, বাদ দে ওসব, এখন কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। কণা ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যর হাসি ফুটিয়ে বলল, পড়াশোনা করে কি হবে আপু? দিন শেষে লোকে তো আমাকে পঙ্গুই বলে। বোনের মুখে এমন হতাশাপূর্ণ কথা শুনে তেজস্বী বেশ শক্ত গলায় ধমক দিল, খবরদার, পঙ্গু মানে কি? সামান্য একটু পায়ের সমস্যা বলে নিজেকে পঙ্গু ভাবছিস? পঙ্গু আসলে তারা, যারা তোকে তাচ্ছিল্য করেই নামে ডাকে। তুই নিজেকে এমন জায়গায় নিয়ে যাবি যাতে তুই সবার আগে থাকিস, আর ওই মানুষগুলো যেন তোর দিকে তাকিয়ে বিস্ময়ে হাততালি দেয়। বোনের আত্মবিশ্বাসী কথায় কণা আবারও হাসল। তেজস্বী বলল, যা এবার ঝটপট ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কণা সোফা ছেড়ে উঠতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতেই নিচ্ছিল, কিন্তু তার আগেই তেজস্বী বাজ পাখির মতো ছো মেরে ওকে ধরে ফেলল। কিছুটা শাসনের স্বরে বলল, কি শুরু করলি? সাবধানে হাঁটবি তো নাকি? কণা বোনের মুখে মাথা রেখে পরম নির্ভরতায় বলল, তুমি আছো তো আমাকে ধরবার জন্য, আমার আর ভয় কি? তেজস্বী বোনের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসল। মনে মনে ভাবল, পৃথিবীতে বোনের চেয়ে সুন্দর আর পবিত্র সম্পর্ক কি দ্বিতীয়টি আছে? বোধহয় নেই।